আমেরিকার কাছে কেন যেতে হবে? এখানে সরকার, অবৈধ সরকার, তাকে সরাতে হবে। এটা কিভাবে সরাতে হবে? অর্থনৈতিক বিপর্যয়ের মাধ্যমে সরকার পড়ে যেতে পারে বলে আমি জিল্লুর রহমান সাহেবের সঙ্গে একমত। এই সেভেন সিস্টারে নিয়ন্ত্রণ করার জন্য ভারতের এই করিডোরটার দরকার। ট্রানজিট তো তারা ওই পদ্মা সেতু দিয়ে পেয়ে যাচ্ছে, এটা তো দরকার নেই। পদ্মা সেতু দিয়ে কলকাতা থেকে মাল আসবে একেবারে আগরতলা পর্যন্ত, ট্রাক আমরা রাস্তা বানিয়ে দিচ্ছি। মনে আপনার আরেকটা কিছু লাগবে, আপনার লুঙ্গি কিনে এখানে গামছা লাগবে, গামছা নেপালে বা চীনের কাছ থেকে সস্তা পাওয়া গেলে আপনি রুপি দিয়ে তো চীন আপনার গামছা বিক্রি করবে না, ভারত থেকেই আপনাকে গামছা 3 টাকার গামছা 5 টাকা দিয়ে কিনে আনতে। আপনাদের বলি ভাই, দেশে গিয়ে আমি গ্রেপ্তার হলে কি আপনার লাভ হবে? আমার বিরুদ্ধে 3-4টা মামলা আছে, রায় হয়ে গেছে, আমি সাইবার টেরোরিস্ট, বিভিন্ন রকম ভাবে আমাকে অভিযুক্ত করা হয়েছে। এনিওয়ে, তবে আমি দুর্নীতির ব্যাপারে একটা কথাই বলবো, এই মতিউর রহমান, বেনজির, এদের কথা বলা হচ্ছে, ঘুষ খাচ্ছে, টাকা বানিয়েছে। যারা ঘুষ দিচ্ছেন তাদের কথা কেন আমরা চিন্তা করছি না? যেটা আমি আগে বলেছি যে সমাজটার ভেতরে দুর্নীতিটা একটা লেজিটিমেসি পেয়ে গেছে। এখন যে একবার খবর এসেছিল, কয়েকবারই এসেছিল, যে ঢাকায় যে মিটার রিডার ছিল, আগে ম্যানুয়ালি মিটার রিডিং করতো গ্যাসের এবং ইলেকট্রিসিটির, মিটার রিডারের ঢাকায় 4টা বাড়ি। আর মিটার রিডারকে পয়সা দিচ্ছে কারা? এই গার্মেন্ট ফ্যাক্টরির মালিকগুলো। তাদের হয়তো কনজাম্পশন হচ্ছে 10 লক্ষ ইউনিট, মিটার রিডার বলছে 1000 ইউনিটের, 2000 ইউনিট খরচ হয়েছে। টাকাটা আপনি মিটার রিডারকে দিচ্ছেন, ঘুষ চুরি করছেন সেই মালিক, এবং মিটার রিডার একটা উপলক্ষ মাত্র, সেও বানাচ্ছে, আপনিও বানাচ্ছেন। তো মূল জায়গায় না গিয়ে আমরা মিটার রিডারের ছবি দিয়ে ওই গোবেচারা কদম আলী মিয়া, তাকে আমরা বলছি সে তো কত বড় চোর। চোর তো হচ্ছে যারা ওই বড় বড় গুলশানে বাড়িতে থেকে পুরো বাড়ি ইলেকট্রিক বিল, আপনি দেখেন মুগদাপাড়া যান বা মিরপুরের একটা ছোট্ট বাড়িতে যান, তারা তাদের ইলেকট্রিসিটি বিল কষ্ট করে হোক যেভাবে হোক তারা দেয়, না দিলে জানে তার লাইনটা কেটে দেওয়া হবে। 1000 টাকা ধার নিয়ে কৃষক শোধ দিতে পারছে না, তাকে মাজায় দড়ি দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। এস আলমকে আমরা কিছুই করতে পারছি না, আজিজ খানদের কিছুই করতে পারি না। সুতরাং এই সমাজে কোনো আইনের শাসন নেই। এখন কিভাবে দূর হবে, এই কার কাছে আমরা অভিযোগ করব? আমি করিমুল্লাহ, আপনার সঙ্গে আমি একমত না। আমেরিকার কাছে কেন যেতে হবে? এখানে সরকার, অবৈধ সরকার, তাকে সরাতে হবে। এটা কিভাবে সরাতে হবে? অর্থনৈতিক বিপর্যয়ের মাধ্যমে সরকার পড়ে যেতে পারে বলে আমি জিল্লুর রহমান সাহেবের সঙ্গে একমত। যতদিন ওটা না হয়, বিরোধী দল জনগণ মিলে অন্য আন্দোলনে সময় নষ্ট না করে, একমাত্র আন্দোলন হচ্ছে ভারতের সবচেয়ে বড় পণ্য হচ্ছে হাসিনা, হাসিনাকে বর্জন এবং উৎখাত করো, এটাই হবে হওয়া উচিত একমাত্র এজেন্ডা। এটা না করে আমরা অন্য জায়গায় কথা বলে যাচ্ছি। এখন আমার শেষ মন্তব্য হচ্ছে যে উনি ভারতে গেলেন কেন? ভারতে গেলেন না, তাকে ডাকা হয়েছে। কারণ উনি তো মোদি নির্বাচিত হওয়ার শপথ নেওয়ার আগেই সর্বপ্রথম সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যারা অভিনন্দন জানিয়েছেন, হাসিনা তাদের মধ্যে অন্যতম। মোদির শুক্রবারে শপথ নেওয়ার কথা ছিল, হাসিনার বৃহস্পতিবার যাওয়ার কথা, সেটা রোববারে হয়ে গেল, উনি শনিবারেই চলে গেলেন সবার আগে, লাব্বায়েক আমি এসছি, হাজির। তো হাজির হয়ে গেলেন। হাজির হয়ে উদ্দেশ্যটা কি? এবার মোদি ডাকছেন কেন? কদিন আগে তো দেখা হলো, তার সঙ্গে খুব একটা ভালো ব্যবহারও করেনি। হাসিনা দিল্লি থেকে ফিরে এসে কি বলেছেন ওটা মনে রাখতেন। উনি কি বলেছেন? উনি ফিরে এসে বলছে চীনের সঙ্গে আমরা এখন তিস্তা ব্যারাজ নিয়ে আলোচনা করব, তিস্তা প্রজেক্ট তাদেরকে দেওয়া হবে। চীনের রাষ্ট্রদূত নির্বাচনের আগেও বলেছেন, পরেও বলেছেন আমরা এবার তিস্তা প্রজেক্ট করব, যেটা মোদির ঘুম নষ্ট করে দেবে। এই যে ট্রানজিট, তারা ট্রানজিট তো না, করিডোর, এটাকে বলে করিডোর। তারা নিজেদের পয়সায় রেল লাইন বানাবে। এটা 19th সেঞ্চুরি 18th সেঞ্চুরিতে কলোনিয়াল যুগে, যেটাকে ওই যে আন্তর্জাতিক সম্পর্কের পরিভাষায় বলা হয় ক্যাপিচুলেশন। দিস ইজ এ ক্যাপিচুলেটরি রাইট, যেটা ব্রিটেন এবং ফ্রান্স এনজয় করতো মিশরে 1956 পর্যন্ত। নাসের যখন সুয়েজ খাল ন্যাশনালাইজ করলেন, তখন প্রাইম মিনিস্টার, ব্রিটিশ প্রাইম মিনিস্টার অ্যান্থনি ইডেন, তার অটোবায়োগ্রাফিতে একটা চ্যাপ্টার আছে, ওইটা আমাকে এমএ ক্লাসে পড়াশোনা পড়তে হয়েছিল। ওই চ্যাপ্টারের হেডিংটা হচ্ছে দ্য থেফট। নাসের চুরি করেছে,
সুয়েজ খাল চুরি করে নিয়ে গেছে আমাদের সম্পত্তি। এখন মিশরের ভিতরে সুয়েজ খাল নিয়ন্ত্রণ করছে অ্যাংলো ফ্রেঞ্চ কন্ডোমিনিয়াম, তারা মিলে এটার যত রকম লাভের অংশ তারা নিয়ে যাচ্ছে, কারণ তারা ওটার বানিয়েছিল, তারা শেয়ার কিনেছিল ব্রিটিশ গভর্নমেন্ট, এবং পার্লামেন্টকে না জানিয়ে, তখন প্রাইম মিনিস্টার ছিল মধ্যে আমার সময় ভুল হতে পারে, ওইটা পার্লামেন্টকে না জানিয়ে সুয়েজ খালের শেয়ার উনি কিনে ফেলেছিলেন বহু লক্ষ মিলিয়ন পাউন্ড দিয়ে। এখন এই ক্যাপিচুলেটরি রাইট ভারত করতে যাচ্ছে। যদি লাইনটা ভারত বসাতে পারে, ভবিষ্যতের কোনো বাংলাদেশ সরকার ওই লাইন ভেঙে দেবে বা বদলাবে এটা পারবে না। তাদেরকে ওইরকম একটা চুক্তি 50 বছরের একটা চুক্তি করে দেবে, এই লাইন থাকবে। এইটা ভারতের একটা সেফটি নেট, ভারতের একটা সিকিউরিটির ব্যবস্থা, যে যদি চীনের সঙ্গে যুদ্ধে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর চলে যায়, তাহলে সৈন্য সরবরাহ করার জন্য আগরতলা হয়ে বা শিলং হয়ে, মেঘালয় হয়ে, আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, সবগুলো এই 7 সিস্টারে নিয়ন্ত্রণ করার জন্য ভারতের এই করিডোরটার দরকার। ট্রানজিট তো তারা ওই পদ্মা সেতু দিয়ে পেয়ে যাচ্ছে, এটা তো দরকার নেই। পদ্মা সেতু দিয়ে কলকাতা থেকে মাল আসবে একেবারে আগরতলা পর্যন্ত, ট্রাক, আমরা রাস্তা বানিয়ে দিয়েছি, মনে আছেন আমরা রাস্তাঘাট করে আখাউড়াতে সব ঠিকঠাক করে তৈরি করে দিয়েছি, স্বামী ব্যবহার করবে, স্ত্রী সেটার অনুমতি দিয়ে দিয়েছে বহু আগে। এটা এক্সট্রা প্রিভিলেজ, এটা হচ্ছে করিডোর, ট্রানজিট না। এখন হাসিনা কেন যাচ্ছে? তাকে মোদী নিশ্চয়ই ধমকাধমকি করার জন্য ডেকেছে। তুমি কি বলছো? চীনকে তুমি দেবে, তিস্তা ব্যারাজ দেবে, খবরদার, ওভার মাই ডেড বডি, তোমাকে কিন্তু আমি সরিয়ে ফেলবো। ওখান থেকে ফিরে এসে এখন চীনে যাবে, তার তলাবিহীন বাস্কেট হয়ে গেছে বাংলাদেশ। এখন টাকা দরকার। এই $5 বিলিয়ন চীন সফট লোন হিসাবে দেবে কিনা এটাও প্রশ্ন আছে। যদি নাও দেয়, হাসিনাকে টাকা নিতে হবে, এবং নিলে এটার জন্য ভারতের কাছে তার জবাবদিহি করতে হবে। এবং ভারতে যাচ্ছে, সে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু পানি সম্পদ মন্ত্রণালয়ের কোন সেক্রেটারি বা মন্ত্রীকে উনি সঙ্গে নিচ্ছে না। তিস্তা ওখানে আলোচিত হচ্ছে না। তিস্তা তুমি চীনকে দেবে, এটা আলোচিত হবে। এবং এখানে ভারতের সঙ্গে যা ব্যবসা বাণিজ্য হবে, ওইটা এখন রুপি এবং টাকা এই বিনিময়। তারা আমাদের কাছ থেকে জিনিস কিনবে টাকা দিয়ে, আমরা কিনবো রুপি দিয়ে। এখন ভারতের সঙ্গে আমাদের ট্রেড ডেফিসিট হচ্ছে $15 বিলিয়ন, $16 বিলিয়ন ট্রেড, বছরে $15 বিলিয়ন ভারতের সারপ্লাস। এই 15 বিলিয়নের ইকুইভ্যালেন্ট আমরা জিনিসপত্র কিনবো রুপি দিয়ে। রুপি দিয়ে কেনা মানে আপনার আরেকটা কিছু লাগবে, আপনার লুঙ্গি কিনে এখন গামছা লাগবে, গামছা নেপালে বা চীনের কাছ থেকে সস্তা পাওয়া গেলে আপনি রুপি দিয়ে তো চীন আপনার গামছা বিক্রি করবে না, ভারত থেকেই আপনাকে এই গামছা 3 টাকার গামছা 5 টাকা দিয়ে কিনে আনতে হবে। এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, একটা আনইকুয়াল একটা ট্রেড রিলেশনশিপ। এটাও কলোনির সঙ্গে ওই আপনার যে কলোনিয়াল পাওয়ার ব্রিটিশ আমলে যেটা ছিল, তাদের ম্যানচেস্টার ড্যান্ডির কাপড় আমরা কিনতাম উচ্চ হারে শুল্ক দিয়ে, দাম দিয়ে কিনতাম, সেই জন্য আমাদের তাঁত শিল্প ধ্বংস হয়ে গেল। ওইভাবেই ভারত থেকে জিনিস, যে তেল সাবান আপনারা এখন বর্জন করছেন, ওটা আবার কিনে আনতে হবে। এখন তো অনেক কিছু স্মাগল হয়ে আসে, এবং ভারতের যে বড় জিনিস যেগুলো আসে, ট্রাক, বাস, কেমিক্যালস, গার্মেন্টের যে কাপড় ভারত থেকে আসে, ওগুলো তো আমরা বর্জন করতে পারবো না, করলে বাংলাদেশ মাঠে মারা যাবে। এখন এই চীনে যাবে, চীনের থেকে ফেরার পরে কি ঘটে সেটাই খুব ইন্টারেস্টিং ফেজ হবে। ইটস টু আর্লি টু কমেন্ট। তবে আমি যেটা জিলুর রহমান সাহেব যেটা বলেছেন, যে শ্যাম রাখি না কুল রাখি এই অবস্থা, এই ব্যাপারে আলোচনা করতেই হবে। শেখ হাসিনার জন্য খুব ভালো সময় যাচ্ছিল, ওই যায় দিন ভালো, যে দিনগুলো উনি কাটিয়েছেন ওগুলো ভালোভাবে গেছে। ভবিষ্যৎ খুব একটা ভালো বলে আমি তার জায়গা হলে নিজেকে নিজে করুণা করতাম, যে বাবা আমি তখন গেড়া কলে পড়ে গেছি। সুতরাং আমি হাসিনার জন্য খুবই, আমার আই রাদার পিটি হার, যে এখন এতদিন বাবা আগে ছেড়ে দিয়ে চলে যেত, একটা ছিল। এখন এই অবস্থায় চীনকে খুশি রাখবে না ভারতকে খুশি রাখবে, দুই নাগরকে আপনি খুশি রাখতে পারবেন। এটাই আমার শেষ বক্তব্য। ধন্যবাদ।